ঠাকুরদাকে চেনেন তো আপনারা? চেনেন না তাই তো? আসুন পরিচয় করে নিন এনার সাথে। ইনি হলেন আমাদের আমাদপুর গ্রামের ৮ থেকে ৮০ সকলেরই প্রিয় ঠাকুরদা, শ্রী হরিনাথ মুখুজ্জে। বয়স ৮২-৮৩ হবে। এই বয়সেও মাথা ভর্তি চুল, দাঁতগুলো সব অটুট, অনায়াসে ছোলা মটর চিবিয়ে খেতে পারেন। তিনি আমাদের গ্রামেরই এই হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। এই তো গেল ওনার পরিচয়, কিন্তু আসল পরিচয়, উনি আমাদের সকলের গল্প বলার দাদু। গল্প বলায় ওনার জুড়ি মেলা ভার। শীতের দুপুর কিংবা বর্ষার সন্ধ্যা, কচি কাচারা তো বটেই, এমনকি আমরাও, মানে আমাদের এই ইয়ংস্টার ক্লাবের আমি, কানাই, বুদো, হাবু মাঝে মাঝেই হানা দিতাম ঠাকুরদার বাড়ি ভূতের গল্প শোনার লোক। শুধু যে গল্প শোনা হতো তাই নয়, সন্ধ্যাবেলায় ঠাকুমার হাতের স্পেশাল মুড়ি মাখাও চলতো গল্পের সাথে। এখন শীতকাল, খুব ঠান্ডা পড়েছে এখন। তার ওপরে আজ দুপুর থেকে এক নাগাড়ে বৃষ্টি পড়ে চলেছে। সন্ধ্যার দিকে বৃষ্টির দাপট একটু কমলে আমি গেলাম ক্লাবের দিকে। গিয়ে দেখি 3 মাস্কেটিয়ারও হাজির। 4 বন্ধু মিলে বসে পড়লাম ক্যারাম খেলতে। একটু পরে বৃষ্টির দাপট আবার বাড়ল। এর মধ্যে হঠাৎ কারেন্ট চলে গেল। ব্যাস, এবার 2 ঘন্টা কাটাও অন্ধকারে বসে। কানাই বলে উঠল, ব্যাস, চলে গেল তো কারেন্টটা, বসে থাকো এবার। গ্রামের ঘুটিগুলো গুছিয়ে রাখতে রাখতে এবার হাবু বলে উঠল, এই যাবি? কোথায় কোথায়? আরে ঠাকুরদার বাড়ি, এমনি বৃষ্টির দিন, বেশ একটা গল্প জমে উঠবে আজ। সঙ্গে পেট পুজোটাও হবে। ঠাকুরদার বাড়িতে তিনি আর তার স্ত্রী, মানে আমাদের ঠাকুমা থাকতেন। তার ছেলে মেয়ে কেউ ছিল না। তিনি ছোট ছোট ছেলে মেয়েদের বিনা পয়সায় তার বাড়িতে পড়াতেন, আর পুরনো অভ্যাস মতো সারাদিন তার আরাম কেদারায় শুয়ে বই পড়তেন। আমরা 4 জন ওনার বৈঠকখানার ঘরে ঢুকে দেখি কতগুলো ছেলে মেয়ে বসে আছে, পড়তে এসেছিল বোধহয়। তারা এখন এই অন্ধকারে বই খাতা বন্ধ করে বসে আছে, আর ঠাকুরদা তার আরাম কেদারায় চোখ বুজে বসে আছে। আমি বলে উঠলাম, ঠাকুরদা, এই বৃষ্টির দিনে ক্লাবে বসে আর গল্প করতে ইচ্ছা করলো না, তাই আপনার বাড়ি এলাম। আজ কিন্তু একটা গল্প আপনাকে বলতেই হবে ঠাকুরদা। বাচ্চাগুলো বেশ খুশি হলো, ওরাও একসঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠাকুরদা, আজকে আর বলবো না, গল্প শুনবো গল্প। আমরা জানি যে গল্প বলতে ঠাকুরদা বেশ ভালোবাসে। তিনি মুচকি হেসে বললেন, বেশ বেশ, আগে এই মাদুরগুলো পেতে বসো দেখি। আর হাবু, তোমাদের ঠাকুমাকে গিয়ে বলো তো ভালো করে মুড়ি মাখতে, সঙ্গে আমার ওই হুকোটাও সেজে আনতে বলো। ও, এটাই বলা হয়নি যে আমাদের ঠাকুরদার এই নেশাটাও আছে। গল্প বলার আগে উনি তার গড়গড়ায় 2-1টা টান না দিলে গল্প জমে না। একটু পরেই গামলা ভর্তি করে সর্ষের তেল, বাদাম, ছোলা সহযোগে মুড়ি এসে গেল। ঠাকুরদা এখনও অবলীলায় ছোলা মটর চিবিয়ে মুড়ি খেতে পারেন। খাওয়া হলে গড়গড়ায় 2-1টা টান দিয়ে ঠাকুরদা গল্প বলা শুরু করলেন। এবার যে কানাই হঠাৎ করে বলে উঠল, ঠাকুরদা, আজ একটা ভূতের গল্প হোক। ঠাকুরদা, আপনি কখনো ভূত দেখেছেন? ঠাকুরদা বললেন, ওরে দেখেছি কি রে, এখনও মাঝে মাঝে তাকে দেখি। আমি বললাম, তবে সেই গল্পটাই বলুন না ঠাকুরদা। সেদিনের কথা আজও আমার মনে আছে। দিনটা বৃহস্পতিবার, সেবার খুব শীত পড়েছে।
দুই বন্ধু স্কুলের ছুটির পর পড়তে যাব, কিন্তু আকাশটা দেখে তারাপদ হরি, আজ পড়তে না গিয়ে বাড়ি যাই চল। সকালে আকাশটা যা পরিষ্কার ছিল সেজন্য ছাতাও তো আনিনি। তুইও তো আনিসনি, বৃষ্টি নামলেই ভিজে মরবো সেই শীতে। আমি বললাম, দেখবি পড়া শেষ হতে হতে বৃষ্টি থেমে যাবে। চল এখন, কদিন পরেই তো পরীক্ষা। আমার কথা মেনেই তারাপদ চলল আমার সাথে। কিন্তু আমার ধারণা ভুল। সন্ধে 7টায় যখন পড়া শেষ হলো তখন বৃষ্টি মুষলধারায় পড়ছে। অপেক্ষা করতে লাগলাম দুই বন্ধু, কিন্তু কতক্ষণই বার অপেক্ষা করা যায়। শেষে বেরিয়েই পড়লাম। বৃষ্টি আর থামেই না। বড় রাস্তার মোড়ে যখন এলাম তখন দুজনে কাক ভেজা ভিজেছি। তারাপদ বলল, শরীরটা খুব খারাপ লাগছে রে হরি। তাহলে কি তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো? না না, তুই বাড়ি যা, অনেক রাত হয়েছে। যদি জ্বর টর হয়, স্যারের দেওয়া নোট তোর কাছ থেকে নিয়ে নেব। বেশ, বলে আমি আমার রাস্তায় চললুম, ওর বাড়ির পথ ধরল। গ্রামের রাস্তা বৃষ্টিতে একেবারে পিচ্ছিল হয়ে রয়েছে। রাস্তার দুধারে নিচু জমি থেকে ব্যাঙ আর ঝিঁঝির ডাক ডেকে চলেছে। তারাপদ ধীরে ধীরে সাইকেল নিয়ে চলেছে, কিন্তু হঠাৎ কিসে সাইকেলটা আটকে তারাপদ সজোরে ছিটকে পড়ল। আমার মনটা তারাপদর জন্য ছটফট করছিল। বেচারা ছেলেটা আমার জন্যই আজ ভিজল। যদি জ্বর আসে তাহলে রবিবার আমি নিজে গিয়ে ওকে খাতা দিয়ে আসবো, ও সব লিখে নেবে এখন। পরের দিন বড় রাস্তার মোড়ে অনেকক্ষণ অপেক্ষা করল ওর জন্য, কিন্তু ও আসলো না। বুঝলুম জ্বর হয়েছে। শনিবারে আমাদের পড়া থাকতো। সেদিনও আকাশে দারুণ মেঘ ছিল, কিন্তু ভাগ্য ভালো যে বৃষ্টি নামলো আমি বাড়ি ফেরার পর। খাওয়া দাওয়া সেরে পড়তে বসেছি আমার নিজের ঘরে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ে চলেছে। সঙ্গে থেকে থেকে মেঘের ডাক আর বাজ পড়ার শব্দ। হঠাৎ শুনতে পেলুম বাইরের জানলায় কে যেন দুবার টোকা দিল, ঠক 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 ঠক। ভাবলুম হাওয়ায় হয় হয়তো, কিন্তু পরে আবার সেই একই শুনতে পেলুম, ঠক 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 ঠক। জানালায় এই বৃষ্টিতে কে টোকা দিচ্ছে, আবার এত রাতে? অনিচ্ছা সত্ত্বেও জানলা খুলে দেখি তারাপদ বৃষ্টিতে পুরো ভিজে গেছে। ও বললাম, কিরে তুই এই শীতে এত বৃষ্টিতে আমাদের বাড়ি? কি ব্যাপার, কোনো বিপদ হলো নাকি? না রে, আমি আজকে তোর থেকে পড়ার নোটগুলো নিতে এসেছি। বললুম, পাগল নাকি তুই? কাল সকালেই তো তোকে দিয়ে আসতাম। আর তোর চশমা চশমা ছাড়া এলি কি করে রে তুই? এখন তো আমি চশমা ছাড়াও দেখতে পাই। হেরিকেনটা ওর দিকে তুললাম। ওর দিকে তোলার সঙ্গে সঙ্গে আঁতকে উঠল ওর কপালের দিকে তাকিয়ে। একটা গভীর ক্ষত হয়েছে ওর কপালে, সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। তুই তাড়াতাড়ি ঘরে আয়। না রে, আমি আর ঘরে যাব না আজ। তুই নোটটা দে, আমি নোটটা নিয়ে চলে যাব। আমি ভালোই বুঝেছি যে ও আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তাড়াতাড়ি ছাতা নিয়ে দরজা খুলে জানলার কাছে গেলুম, কিন্তু তারাপদ কোথায়? কোথাও তারাপদকে দেখতে পেলুম না। অনেক ডাকলুম, কিন্তু কোনো শব্দ হলো না। ঘরে ফিরে এলুম, ঠিক করলুম কাল যাব ওর বাড়ি। কিন্তু কাল আর যাওয়া হলো না। হঠাৎ দিদার শরীর খারাপ করার দরুন মায়ের সঙ্গে আমাকে মামা বাড়ি যেতে হলো। বাবা কাজের জন্য কদিনের জন্য দিল্লি গেছিল। এদিকে মামা বাড়িতে বেশি দিন থাকা যায় না, পড়াশুনোর কামাই হচ্ছে,
এসব ভেবে আমি মাকে রেখে মামা বাড়িতে রেখেই চলে এলুম। সেদিন শনিবার, সেদিনও পড়া ছিল। পড়া শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। একাই ছিলুম। সেদিনও দারুণ বৃষ্টি, আজকের মতোই। যে স্যার আজ নোটগুলো লিখিয়েছে সেগুলোই পড়ছি। ঠিক এমন সময় জানলায় আবার টোকা পড়ল। ঠক 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 ঠক। একটু অপেক্ষা করল, কিন্তু আবার টোকা পড়ল। আমি জানলা খুলে দেখি তারাপদ, কপালের ঘা এখনো শুকোয়নি। আমাকে বলল, কই রে, নোটগুলো দে। আমি আর কথা বাড়ালুম না, নোটগুলো গুছিয়ে বাইরে বেরুলুম, কিন্তু কোথাও কেউ নেই। এবার বেশ ভয় করল। বারবার এই একই জিনিস দেখছি কেন? মনটা বড় কু ডাকলো। কাল তারাপদের সঙ্গে দেখা করবই, এই ভেবে ঘরে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে চিড়ে মুড়ি খেয়ে বেরিয়ে পড়ল তারাপদর বাড়ির দিকে। আধ ঘন্টা সাইকেল চালানোর পর শেষে পৌঁছলুম ওদের বাড়ি। বাড়িতে পৌঁছানোর পরে মনটা যেন কেমন হলো। বাড়িটা বড় নিস্তব্ধ লাগছে। এদিক ওদিক তাকিয়ে ডাক দিল, তারাপদ, এই তারাপদ। কোনো উত্তর এলো না। কি হলো? বাড়ি ওরে তারাপদ, দেখ কে এসেছে। কাঁদছে কেন মাসিমা? বুঝতে পারলুম না। বললাম, ও কই? মাসিমা একটা সামনের ঘরের দিকে আঙ্গুল তুলে দেখালে। আমি ঘরে ঢুকতে গিয়ে চমকে গেলাম। হাত থেকে বই খাতা সব পড়ে গেল। এ কি দেখছি? ঘরের সামনের দেওয়ালে টানানো রয়েছে তারাপদর ছবি আর শুকিয়ে যাওয়া রজনীগন্ধার মালা। কথা বলতে পারলুম না, দু চোখে জল ভরে উঠল আমার। এবার কথাটা মাসিমাই বললেন। আগের সপ্তাহে যেদিন বৃষ্টি নামলো, অনেক রাতেও ও ফিরছে না দেখে ওর বাবা আর ভাই ওকে খুঁজতে বেরিয়ে দেখলো ও পড়ে রয়েছে রাস্তার ওপর। চোখের চশমাটা কোথায় ছিটকে পড়েছিল কে জানে। মাথাটা একটা ধারালো পাথরের সামনে পড়ে আছে আর মাথা থেকে তখনও রক্ত ঝরছে। বাড়িতে তুলে নিয়ে আসলো ওরা। ওর জ্ঞানও ছিল না। শনিবার জ্ঞান ফিরল, কাউকে চিনতে পারছিল না। শুধু তোমার নাম করে বলতে লাগলো, হরির থেকে নোটগুলো নিয়ে আসতে হবে, আজই, কদিন পরেই তো পরীক্ষা। হরি আমি আসছি, হরি আমি আসছি। গল্প বন্ধ করলো ঠাকুরদা। আমরা সবাই চুপ। আমরা এবার বাড়ি ফিরবো বলে সবে উঠেছি। ঠিক এমন সময় বাইরের জানলায় কে যেন শব্দ করল, ঠক 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 ঠক। চমকে উঠে সবাই তাকালাম ঠাকুরদার দিকে। বুকটা ধরফর ধরফর করতে লাগলো। ঠাকুরদা গম্ভীর মুখ করে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আজ সে এসেছে। আজও যে শনিবার।